বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থাকার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। বাহিরে কোথাও গেলে বাহির থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। তোমাদের বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান, আর অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী, যেটা 10ম অধ্যায়। তা আজকে আমি তোমাদের আর্থিক বিবরণীর 10ম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। তা আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি আর্থিক বিবরণীর আর্থিক অবস্থা বিবরণীটি। তো আমি সরাসরি আজকে তোমাদেরকে টেস্ট পেপার থেকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। যদি কোথাও কোনো সমস্যা ফিল করো তাহলে ওই সমস্যাগুলো খাতায় নোট করা রাখবে এবং আমার সাথে পরামর্শ করবে। আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। তো আর্থিক বিবরণীতে যাওয়ার আগে আমি তোমাদের এই পূর্বের ক্লাসগুলোতে, যার কারণে আমি এখনও তোমাদের এই মূল অংশগুলো এখনও আমি সরাইনি। আর্থিক বিবরণীতে যাওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে বারে বারে বলেছিলাম যে আর্থিক অবস্থা বিবরণীটা কি, বা আর্থিক অবস্থা বিবরণীতে কোন কোন ধরনের তথ্যাদিগুলো অন্তর্ভুক্ত হয় সেটা তোমরা আগে জানবে। 2, ব্যবসায়ের সম্পদ এবং দায়গুলো চেনার চেষ্টা করবে। কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, সম্পদের মধ্যে ভাগ আছে, কোনগুলো কি ধরনের সম্পদ সেগুলো চেনার চেষ্টা করবে। দায়ের মধ্যে দায়েরও ভাগ আছে, কোনগুলো কোন ধরনের দায় সেই দায়গুলো চেনার চেষ্টা করবে। 3, ব্যবসায় চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, স্থায়ী দীর্ঘমেয়াদী দায়, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এগুলো কী, বা কোনটা কোন ধরনের সম্পদ, কোনটা কোন ধরনের দায়, এগুলো চেনার চেষ্টা করবে। তো মূলত আজকে আমি তোমাদেরকে একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। ওই অঙ্কটির মধ্যে থেকে আমরা চেষ্টা করব যে আয়, ব্যয়, সম্পদ, দায় এগুলো চেনার। পূর্বের ক্লাসের মতো আমি এই ক্লাসও তোমাদেরকে বিস্তারিত বিবরণ সহকারেই সব কথাগুলো বলবো, তবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে এবং খাতায় নোট করতে হবে। দেখো, এইখানে একটি অঙ্ক দেওয়া আছে, আমি অঙ্কটি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। এখানে বলে দেওয়া আছে নিম্নোক্ত রাও মিলটি তমল এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব কত আছে আর প্রদেয় হিসাব? প্রাপ্য হিসাব আছে 22,000, প্রদেয় হিসাব হচ্ছে 7,000। 2, 18% বিনিয়োগ হচ্ছে 30,000। 3, উত্তোলন ও মূলধন 5,000 এবং 80,000। সাধারণ সঞ্চিতি হচ্ছে 20,000। সাধারণ খরচ 5,000, ভাড়া 8,500, মূলধন কুড়িন 2,500, অগ্রিম ভাড়া 3,500, কুড়িন সঞ্চিতি 3,500, আসবাবপত্র 40,000, কমিশন প্রাপ্তি 3,000, জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে 9,000, ক্রয় ও বিক্রয় 44,500 এবং 1,06,500, অফিস সরঞ্জাম হচ্ছে 50,000। তাহলে আমার উভয় পাশে যোগফল করে দেখতে হবে। তো যোগফলে কত আছে? 2,20,000 টাকা। তাহলে এই হচ্ছে আমার উদ্দীপক বা রাও মিলটি। এবার নিচে দেখো অন্যান্য কিছু তথ্যাদি আছে, সেই তথ্যাদিগুলো আমাকে জানতে হবে। দেনাদার 2,000 টাকা,
অবলোপন করো এবং অবশিষ্ট টাকার কুঋণ সঞ্চিতি ধার্য করো 15%। স্থায়ী সম্পত্তির উপরে 6% অবচয় ধরতে বলছে। বিনিয়োগের 3 মাসের সুদ প্রাপ্য হয়েছে, মূলধনের উপরে 5% সুদ ধরতে বলছে। এই হচ্ছে আমার অন্যান্য তথ্যাদিগুলো। তো অন্যান্য তথ্যাদিগুলো সম্পর্কে আমি জানলাম। অন্যান্য তথ্যাদিগুলো কি সেগুলো আমি জানলাম, উদ্দীপকটি কি সেটাও আমি জানলাম। এবার উদ্দীপক থেকে আমাকে অঙ্কটা কি করতে বলেছে আমাকে সেটার দিকে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই একটু। আচ্ছা, ক নাম্বারে বলেছে যে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। খ নম্বরে বলেছে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলেছে মালিকের মালিকানা সত্ত্ব বা মালিকের মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে একটি উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপকে এইভাবে ক, খ, গ, গহ দেওয়া থাকবে। তোমাদের সেখান থেকে উত্তরগুলো করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমত বলেছিলাম যে আমাকে আগে প্রথমত কি করতে হবে, যে সম্পদ, দায়, আয়, ব্যয়গুলো চিহ্নিত করতে হবে। তো এই উদ্দীপক থেকে প্রথম কাজ হবে যে আমাকে সম্পদগুলো, দায়গুলো, আয়গুলো, ব্যয়গুলো চিহ্নিত করা। যেমন প্রথমে বলা হয়েছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। যেমন প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, প্রদেয় হিসাব হচ্ছে কি দায়। তাহলে আমি এটা জেনে গেলাম যে এটা আর্থিক অবস্থা বিবরণীর একটা অংশ, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। 2 নম্বর বলা হয়েছে 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ এটা একটা সম্পদের অংশ, তার মানে এটা চলে যাবে কি আর্থিক অবস্থা বিবরণীতে। 3 নম্বরে হচ্ছে উত্তোলন ও মূলধন। এই দুইটি হচ্ছে মালিকের মূলধনের একটি অংশ, তার মানে এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে যাবে। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকের মূলধনের একটি অংশ, তাই এটা সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব তহবিলে অন্তর্ভুক্ত হবে। সাধারণ খরচ, যেহেতু এটা খরচ বলেই দিচ্ছে, তার মানে এটা হচ্ছে ব্যয়, তার মানে এটা হচ্ছে আয় ব্যয় বিবরণীতে চলে যাবে বা বিশদ আয় বিবরণীতে চলে যাবে। তারপরে হচ্ছে ভাড়া ও কুঋণ, তার মানে ভাড়া হচ্ছে তোমার ব্যয়, কুঋণও হচ্ছে ব্যয়, তার মানে এটা আমি খুব সহজে বুঝে যাচ্ছি যে এটা বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়াটা হচ্ছে কি আমার সম্পদ, তার মানে কি এটা আমার কোথায় চলে যাবে, এটা আমার সরাসরি আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাবে। কুঋণ সঞ্চিতি, তো এটা কি কুঋণের বিপরীতে যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকে কুঋণ সঞ্চিতি বলে, তার মানে কুঋণ থেকে এই কুঋণ সঞ্চিতিটা বিয়োগ যাবে। আসবাবপত্র কি সম্পদ। কমিশন প্রাপ্তি, এটা কি আয়। জীবন বীমা প্রিমিয়াম, এটা হচ্ছে মালিকের মূলধনের একটি অংশ, তাই এটা মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে যাবে। ক্রয় ও বিক্রয়, ক্রয় ও বিক্রয় যেহেতু আয় ও ব্যয়, তার মানে এটা বিশদ আয় বিবরণীতে যাবে। অফিস সরঞ্জাম যেহেতু একটি সম্পদের অংশ, তার মানে এটি ক্রয় ও বিক্রয় বিশদ আয় বিবরণীতে যাবে। আর অফিস সরঞ্জাম যেহেতু এটা সম্পদের অংশ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে আমরা যখন ভাগগুলো করতে পারবো, করে যখন কোনটা বিশদ আয় বিবরণীতে যাবে, কোনটা বিশদ আয় বিবরণীতে যাবে, কোনটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, কোনটা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে, তবেই আমি খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। অঙ্কে বলা হয়েছে যে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে আমার আসবাবপত্র আছে, আসবাবপত্র যতটুকু আছে আমার, আবার একটু আমরা পিছিয়ে যাই। এখানে বলে দিয়েছে স্থায়ী সম্পদের উপর 6% হারে অবচয় ধরতে বলছে। তাহলে দেখো আসবাবপত্র আছে কত, সেই টাকার উপর আমাকে 6% অবচয় ধরতে হবে। আসবাবপত্র আছে আমার 40,000 টাকা, 40,000 টাকার উপরে আমাকে 6% অবচয় ধরতে হবে। 40,000 টাকার উপরে 6% অবচয় হচ্ছে 40,000 ইন্টু 6% 2400 টাকা, তার মানে 40,000 টাকা থেকে 2400 টাকা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে অবশিষ্ট হচ্ছে আমার আসবাবপত্র, নিট আসবাবপত্র। তারপরে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হচ্ছে তোমার কত টাকা, 50,000 টাকা।
তো তার মধ্যে থেকে আমাকে কত টাকা যে অবচয় ধরতে হবে, 6% অবচয় ধরতে হবে। তাহলে 50,000 6% অবচয় হচ্ছে 3,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে আমি 3,000 টাকা বাদ দিলে আমি নিট অফিস সরঞ্জাম বের হয়ে যাবে। এবার এই দুইটি সম্পত্তি যখন আমি যোগ করব তখন আমার টোটাল স্থায়ী সম্পত্তির বের হয়ে যাবে। তাহলে আমি আশা করি তোমাদেরকে কয়ের উত্তরটি বুঝাতে পেরেছি। এইভাবে করে তোমরা কয়ের উত্তরটি বের করবে। খতে বলা হয়েছে কি, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে, মানে এই নিট আয় ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে নিট আয় ব্যয় আমাকে নির্ণয় করতে হবে। তাহলে নিট আয় ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আগে উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ভালোভাবে লিখব, তারপরে বিশদ আয় বিবরণী, তারপরে 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য এই অংশটুকু অবশ্যই আমরা কিন্তু ভালো করে লিখতে হবে, কারণ এইখানে গুরুত্বপূর্ণ কথার মধ্যে এই অংশটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমার এই সাল তারিখ এটা ঠিক রাখতে হবে, এর উপরে ভিত্তি করে আমাকে বিভিন্ন রকমের সুদ, বিভিন্ন রকমের জিনিস বের করতে হয়। তাহলে অবশ্যই এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ। তা এবার আমি চলে যাব যে আমার প্রশ্নের কথা অনুসারে। প্রশ্নে মোট লাভ বলে দেওয়া আছে, মোট লাভ কত, 35,000 টাকা। মোট লাভ বলে দেওয়া আছে কত টাকা, 35,000। তাহলে মোট লাভ আমরা লিখলাম, একদম শেষের ঘরটায় লিখবো মোট লাভ 35,000। তো তার সাথে আমার এবার বিয়োগ হবে পরিচালন ব্যয়। আমরা জানি যে নিট মুনাফা বের করতে হলে মোট লাভের সাথে পরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব, তাহলে আমার নিট মুনাফাটা খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে আমাদের এখন দেখার বিষয়, প্রথমে মোট মুনাফা আমরা পেয়েছি বা মোট লাভ পেয়েছি কত টাকা, 35,000 টাকা। এবার তার সাথে পরোক্ষ পরিচালন আয় দিয়েছে। এখানে তোমরা এই কাজটা করবে না, এখানে এই অঙ্কটা এখানে ভুল আসছে টেস্ট পেপারে। এই পরোক্ষ পরিচালন আয় বলতে কোনো কথা নাই, তোমরা এটা অপরিচালন আয়ের মধ্যে দিয়ে দিবে। এই 3,000 টাকাটা অপরিচালন আয়ের মধ্যে দিয়ে দিবে। তাহলে এখন আমরা কি করব স্যার, এই যে 35,000 টাকার সাথে আমরা প্রথমত পরিচালন ব্যয়গুলো যোগ করব। তো পরিচালন ব্যয় কোনগুলো আছে সেটা দেখো। তো দেখো, বাদ পরিচালন খরচ। আমি এই অঙ্কটি তোমাদেরকে এই জন্যই দেখিয়েছি যে বিভিন্ন বইতে এই পরিচালন আয় নামক একটা কথা থাকে, যেটা তোমরা বিভিন্ন বা বইতে থাকে বা বিভিন্নভাবে অঙ্কগুলো তোমরা করে থাকো, যে অঙ্কগুলো করলে অবশ্যই ভুল পদ্ধতি। পরিচালন আয় নামক কোনো কথা নাই, এটা অপরিচালন আয়ে চলে যাবে, যার কারণে আমি তোমাদেরকে এই অঙ্কটি দেখালাম। তো তোমরা এইখানে প্রথমত কি মাথায় রাখবা, প্রথমত হচ্ছে তোমার কাজ হচ্ছে মোট লাভের সাথে বা মোট মুনাফার সাথে অপরিচালন ব্যয় বিয়োগ করবা। অপরিচালন ব্যয়গুলো এখানে কি কি আছে দেখো। সাধারণ খরচ আছে 5,000 টাকা, ভাড়া আছে 8,500 টাকা, তারপরে কুরিন আছে তোমার 2,500 টাকা, তার সাথে যোগ নতুন কুরিন 2,000 টাকা, তাহলে কত হলো 4,500 টাকা। তারপরে বলা হয়েছে না অবশিষ্ট দানাদারের উপরে 25% কুরিন ধরতে, তাহলে সেখানে আরও বের হচ্ছে আমার কত টাকা, 3,000 টাকা। তাহলে 4,500 সাথে যদি আমি 3,000 টাকা যদি যোগ করি তাহলে হচ্ছে 7,500 টাকা। তার থেকে আমি পুরাতন কুরিন আছে আমার 3,500 টাকা, তাহলে পুরাতন কুরিন আমি 3,500 টাকা বাদ দিব। 7,500 টাকা থেকে 3,500 টাকা বাদ দিলে আমার অবশিষ্ট থাকছে 4,000 টাকা। তাহলে আমার কুরিনের পরিমাণ কত বের হলো, 4,000 টাকা। তারপর এবার আমার অবচয়ে চলে আসবো। অবচয়গুলো দেখো, আসবাবপত্র কত, 2,400 টাকা, আর অফিস সরঞ্জামে হচ্ছে কত, 3,000 টাকা। তাহলে 2,400 আর 3,000 যোগ করলে কত হয়, 5,500 টাকা। তাহলে 2,400 আর 3,000 5,400 টাকা, তাহলে 5,400 টাকা। এবার আমার এই
প্রথম কাজ হচ্ছে পরিচালন ব্যয় কত হয়েছে সেই টাকাগুলো একত্র করা। তাহলে আমার পরিচালন ব্যয় হচ্ছে 22,900 টাকা। তাহলে আমি 35,000 টাকা থেকে 22,900 টাকা বাদ দিব। 35,000 টাকা থেকে 22,900 টাকা বাদ দিব। 22,900 টাকা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আমার পরিচালন আয়। তাহলে 35,900 টাকা থেকে তুমি 35,000 টাকা থেকে তুমি 22,900 টাকা বাদ দাও। বাদ দিলে কত থাকে? তাহলে হিসাব করো। তাহলে 12,100 টাকা। তাহলে আমার পরিচালন মুনাফা হচ্ছে কত টাকা? 12,100 টাকা। এবার পরিচালন মুনাফার সাথে আমি কি করব? অপরিচালন আয় যোগ করব। তো অপরিচালন আয় কত দেখে আছে কিনা? অপরিচালন আয় আমি বিনিয়োগের সুদ পেয়েছি কত? বিনিয়োগের সুদ পেয়েছি 750 টাকা। আর ওই যে পরিচালন আয় দেখাইছে লেখা একটা, ওই টাকাটা এখানে চলে আসবে, অপরিচালন আয়ের মধ্যে চলে আসবে। কমিশন প্রাপ্তি কত? 3,000। তাহলে 3,000 আর এই 750 যোগ হবে। তাহলে 3,000-এর সাথে 750 যোগ হলে কত? 3,750। আর অপরিচালন ব্যয় কত বের হয়েছে এবার সেটা আমরা বের করব। অপরিচালন ব্যয় মূলধনের সুদ 4,000 টাকা। মূলধনের সুদ কত টাকা বের হয়েছে? 4,000 টাকা। তাহলে 3,750 থেকে 4,000 টাকা বাদ দিলে আমার 250 টাকা কি হয়? বিয়োগেরটাই বড় থাকে। তাহলে যখন আমি এই 12,100 টাকা থেকে 250 টাকা বিয়োগ করে দিব তখন আমার উত্তর হয়ে যাবে 11,850 টাকা। নিট মুনাফা হবে আমার কত টাকা? 11,850 টাকা। এটাই হচ্ছে আমার এইভাবে এই অঙ্কটা কি করতে হবে। এই যে এই ভুল যে নিয়মটা যে পরিচালন আয় নামক যে কথাটা, এটা আধুনিক পদ্ধতিতে নাই, যার কারণে আমি তোমাদেরকে এই অঙ্কটা এইভাবে শেখালাম। কোনো শিক্ষার্থীরা এইভাবে অঙ্কটা করো বা আমাকে দেখাও বিধায় আমি আজকে তোমাদেরকে এটার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে ঘয়ে বলছে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তো মালিকানা সত্ত্ব বিবরণী যদি আমাকে প্রস্তুত করতে হয় তাহলে প্রথমত মালিকের মূলধনকে দেখতে হবে। তাহলে মালিকের মূলধন কত আছে? মালিকের মূলধন আছে 80,000 টাকা। তাহলে আমি প্রথমে 80,000 টাকা লিখলাম। তারপরে মূলধনের সুদ তার সাথে যোগ করব। মূলধনের সুদ কত? 4,000 টাকা। তাহলে 80-এর সাথে 4,000 যোগ করলে কত? 84,000 টাকা। তার থেকে তার সাথে আমরা আমাদের এখানে নিট ক্ষতি ধরে দেখাইতে বলছে। আমরা অফিসে একটু অঙ্কটায় চলে যাই। এখানে বলছে নিট ক্ষতি 5,000 টাকা অন্তর্ভুক্ত করে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এইভাবে অঙ্কটাকে করতে হবে। তাহলে এবার আমার প্রকৃত মোট মূলধন হচ্ছে কত? 84,000 টাকা। 84,000 টাকা থেকে আমি উত্তোলন বাদ দিব। উত্তোলন আছে কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকার উত্তোলন আমি বাদ দিব। দ্বিতীয়ত হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম আছে। জীবন বীমা প্রিমিয়াম কত? সেটা বাদ দিব। তাহলে জীবন বীমা প্রিমিয়াম আছে 9,000 টাকা। তাহলে সেই টাকা বাদ দিব। তারপরে নিট ক্ষতি আমাকে ধরে নিতে বলছে কত? 5,000 টাকা। তাহলে নিট ক্ষতি আমি 5,000 টাকা বাদ দিব। বাদ দিলে আমার অবশিষ্ট থাকতেছে কত? 65,000 টাকা। এবার তার সাথে দেখো সাধারণ সঞ্চিতি নামক একটি কথা আছে, যেটা মালিকের মূলধনের একটি অংশ। সেই সঞ্চিতি আছে 20,000 টাকা। তাহলে এই 65,000 টাকার সাথে ওই 20,000 টাকা যোগ করলে কত হবে? টোটাল 85,000 টাকা। তাহলে মালিকের মূলধনের পরিমাণ হচ্ছে 85,000 টাকা। তাহলে আমি খুব সহজে বলতে পারি, কি বলতে পারি, যে মূলধনের সাথে মূলধনের সুদ বা অতিরিক্ত মূলধন থাকলে সেটা যোগ হবে, তার থেকে উত্তোলন বাদ যাবে এবং সাধারণ সঞ্চিতি যোগ হবে। তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মালিকের মূলধনের পরিমাণ।
আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। মালিকানা সত্ত্ব বা মালিকানা বিবরণী প্রস্তুত করা খুবই সহজ। এখানে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই প্রস্তুত করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদেরকে আমি আমার কথাগুলো বুঝাতে পেরেছি এবং কিভাবে অঙ্কটিকে উপস্থাপন করতে হবে সে সম্পর্কে তোমাদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে বারবার এই অধ্যায়টি থেকে আর্থিক অবস্থার বিবরণী কি, চলতি সম্পদ কি, স্থায়ী সম্পদ কি, অস্পর্শনীয় সম্পদ কি, তরল সম্পদ চলতি দায় কি, দীর্ঘমেয়াদী দায় কি, এগুলো আমি তোমাদেরকে বারে বারে বলছি যে তোমরা বারে বারে মোর প্র্যাকটিস, বাসার মধ্যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই অধ্যায়টি তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। না হলে এই অধ্যায়টি তোমার জন্য সব সময় কঠিন থাকবে। তারপরে দেখো, আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য একটা অঙ্ক দিয়ে দিয়েছি। এই অঙ্কটি তোমরা সকলেই বাড়ির কাজ করবে এবং বাড়ির কাজ করার ক্ষেত্রে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তবে তোমরা আমার সাথে পরামর্শ করবে এবং সমস্যাগুলো টুকে রাখবে এবং তারপর আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে এই অঙ্কটি থেকে তোমরা প্রথমত চেষ্টা করবে আগের সম্পদগুলো চিহ্নিত করা, দায়গুলো চিহ্নিত করা, আয়গুলো চিহ্নিত করা, ব্যয়গুলো চিহ্নিত করা, কোন অংশগুলো বিশ্বদায় বিবরণীতে যাবে, কোন অংশগুলো মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে, কোন অংশগুলো আর্থিক অবস্থা বিবরণীতে যাবে সেগুলো চেষ্টা করবে। 2, যে অবশ্যই এই যে অতিরিক্ত তথ্যাবলী বা সমন্বয়গুলো ভালোভাবে পড়বে এবং সমন্বয়গুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে, তবেই তোমার জন্য খুব সহজে অঙ্কটাকে উপস্থাপন করা সহজ হয়ে যাবে। আর এই জন্য তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আমাকে প্রচুর চেষ্টা করতে হবে, তাহলে আমার জন্য খুব অঙ্কটি সহজ হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে যে ফর্মুলাটা বলেছি, যদি এই ফর্মুলাটা যদি তোমরা বাসায় অনুসরণ করো তাহলে তোমাদের জন্য অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে অতিরিক্ত প্র্যাকটিস করার দরকার পড়বে না। কয়েকটি অঙ্ক ভালোভাবে করলে তোমার কাছে সব আয়ত্তে চলে আসবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজ আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।